Welcome to SRM Education Channel. SRM Education Channel পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। আজকের আমাদের আলোচনার টপিক হলো স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। আবুল পাকির জয়নুল আব্দুল কালাম 1931 to 2015 was one of the pioneer of aerospace engineering in India. For a major part of his life, he worked as a scientist in Indian space program. Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. He was the President of India from 2002 to 2007. এপিজে আব্দুল কালাম, যার সম্পূর্ণ নাম আবুল পাকির জয়নুল আব্দুল কালাম, তার জন্ম 1931 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর তার জন্ম। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কোথায় বাড়ি? তামিলনাড়ুর রামেশ্বরমের একটি তামিল মুসলিম পরিবারে, এবং তিনি মারা যান 2015 সালে 27শে জুলাই মেঘালয়ের শিলংয়ে তিনি মারা যান। এবং তিনি ভারতের 11তম প্রেসিডেন্ট ছিলেন 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। তার যে লেখাগুলো রয়েছে সে লেখাগুলোর মধ্যে এখানে দেখো ছোট্ট করে দেওয়া আছে। এই লেখাটা দ্য ইন্ডিয়ান 2020, এটার ফুল টাইটেলটা হচ্ছে ইন্ডিয়া 2020 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম। এইটা একটা বই, খুবই জনপ্রিয়। আর একটা হচ্ছে ইগনাইটেড মাইন্ডস আনলেসিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া, এটা একটা বই। আর একটা বই হচ্ছে মাই জার্নি, এখানে দেওয়া নেই। আর একটা হচ্ছে উইংস অফ ফায়ার। তোমাদের যে লেখাটা, এটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুটটা। সেটা সম্বন্ধে আমি পরে আসছি এবং আলোচনা করে দিচ্ছি। এবং এপিজে আব্দুল কালাম, একে তো মিসাইল ম্যানই বলা হয়, তোমরা সবাই জানো। এবং ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, ভারতের গর্ব। এবং তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে একজন অগ্রদূত। এবং তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা একজন বৈজ্ঞানিক হিসাবে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামে তিনি কাটিয়েছেন। তিনি যে বিখ্যাত তার পুরস্কারের লিস্ট থেকেই আমরা জানতে পারি। এবং তার যে অবদান সেটা অনস্বীকার্য। এই অবদানটা বা তার যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, কথাবার্তা, এই সমস্ত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, তিনি যে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সেই পুরস্কারগুলো আমি একটু বলে দিই, দেখো ভালো লাগবে। 1997 খ্রিস্টাব্দে তিনি ভারতরত্ন পান। 1981 খ্রিস্টাব্দে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন। 1990 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ পুরস্কার পান। 1909 খ্রিস্টাব্দে হোভার মেডেল পান। 1997 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন পান। 2009 সালে ন্যাশনাল ভন কারম্যান উইংস অ্যাওয়ার্ড পান। 2007 সালে কিং চার্লস সেকেন্ড মেডেল পান। 1998 সালে বীর শঙ্কর অ্যাওয়ার্ড পান। 2000 সালে রামানুজ অ্যাওয়ার্ড পান। 2011 সালে IEEE অনারারি মেম্বারশিপ পান। তার পুরস্কারের তালিকাটাও খুবই বড়। তিনি যে একজন বিখ্যাত ব্যক্তিত্ব সেটা বলার কোনো অপেক্ষা রয় না। আমরা পরের স্ট্যান্ডায় চলে আসি। দেখো স্ট্রং রুটসে। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্টেড ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। স্ট্রং রুটস এটা ডক্টর কালামের আত্মজীবনীমূলক উইংস অফ ফায়ার থেকে নেওয়া। উইংস অফ ফায়ার সম্বন্ধে একটু বলে নিই। উইংস অফ ফায়ার, এই যে লেখাটা 1999 সালে লেখা হয়। এটি যৌথভাবে ডক্টর কালাম
এবং অরুণ তেওয়ারির লেখা। উইংস অফ ফায়ারটা 1999 সালে ইংরাজি ভাষায় প্রথম প্রকাশিত হয়। এরপরে এটি হিন্দি, গুজরাটি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম, উড়িয়া, মারাঠি ইত্যাদি সমস্ত প্রধান ভাষায় প্রকাশিত হয়। এরপর বাংলায় অনুবাদ অগ্নিপক্ষ প্রথম প্রকাশিত হয় 2003 সালে জানুয়ারি মাসে। তাহলে উইংস অফ ফায়ার সম্বন্ধে জানতে পারলে এটা উইংস অফ ফায়ারটা এপিজে আব্দুল কালামের সম্পূর্ণ নিজের নয়, তার সঙ্গেও রয়েছেন অরুণ তেওয়ারির লেখা রয়েছে, বা দুজনে যৌথভাবে লিখেছেন। এই যে অটোবায়োগ্রাফিতে কি রয়েছে, ইন দিস এক্সট্র্যাক্ট, এই উদ্ধৃত থেকে রয়েছে, হি টকস অ্যাবাউট, তিনি বলেছেন, হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন, তার শহরে তার শৈশবের কথা বলেছেন। দ্য স্পিচ প্রেজেন্টস আ ডিলাইটফুল স্কেচ অফ অথর্স আর্লি লাইফ, এই পিসটা অর্থাৎ এই পাঠ্য অংশটা অথরের শৈশববেলা বা প্রাথমিক জীবনের কথা তুলে ধরা হয়েছে। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইটস স্পিরিচুয়াল গ্রোথ, এবং তার স্পিরিচুয়াল গ্রোথ, যে আধ্যাত্মিক যে উন্নতি, সেই উন্নতির কথা তিনি তুলে ধরেছেন। আমরা এই যে স্ট্রং রুটটা পড়তে গিয়ে কি পাবো? স্ট্রং রুটটা পড়তে গিয়ে আমরা কতগুলো জিনিস পেয়ে থাকব। সেগুলো কি? প্রথমেই আমরা জানতে পারবো, স্ট্রং রুট পড়তে গিয়ে, স্ট্রং রুটটা যখন আমরা পড়ব প্রথমেই জানতে পারবো যে জন্ম ও বংশ পরিচয়, দ্বিতীয়ত পৈতৃক বাড়ি ও নিরাপদ শৈশব, চতুর্থত পাব আমরা এপিজে আব্দুল কালামের খাদ্য অভ্যাস, তারপরই পাব ওই এলাকাটা অর্থাৎ অঞ্চলটা, যে অঞ্চলে যে এলাকায় এপিজে আব্দুল কালাম বসবাস করতেন। আর কি পাব? আর পাব মন্দির ও মসজিদ কোএক্সিস্টেন্স, দুটোই পাশাপাশি অবস্থান। তারপর কালামের বাবার জনপ্রিয়তা, কালামের বাবা ও রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের অন্তরঙ্গতা। আর কি রয়েছে? প্রার্থনার উপযোগিতা, কালামের বাবার জটিল বিষয়কে সহজ ভাষায় প্রকাশ করার দক্ষতা। আর দুর্দশাগ্রস্ত মানুষের কাছে কালামের বাবার বিভিন্ন কথা বলে দেওয়া বা তাদের থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া, তাদেরকে উপায় বাতলে দেওয়া। আর রয়েছে কালামের বাবার অদৃষ্ট সম্পর্কে ধারণা, বাবার নিয়মে বাঁধা প্রত্যহিক জীবন। আর রয়েছে তার বাবার প্রভাব, স্বাধীনতা ও সুখের সন্ধান। এই সমস্ত জিনিসগুলো এই লেখার মধ্যে রয়েছে। আমরা এইবার টেক্সটে চলে যাব। ফার্স্ট লাইন দেখো, ফার্স্ট লাইনই রয়েছে, I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. আমি একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছি। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরম দ্বীপে শহরে, ইন দ্য আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট। আর্স্টওয়াইল মানে হচ্ছে তৎকালীন, আর্স্টওয়াইল মানে তৎকালীন, তৎকালীন মাদ্রাজ রাজ্যে। মাই ফাদার
আমার বাবা জয়নুল আবেদিন had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবেদিনের তেমন কোনো প্রথাগত শিক্ষা কিংবা ধন দৌলত ছিল না। প্রথাগত শিক্ষা এবং ধন দৌলত ছিল না, wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এই সমস্ত অসুবিধা সত্ত্বেও সহজাত জ্ঞান ও হৃদয়ের প্রকৃত মহানুভবতা তার ছিল। ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা থাকা সত্ত্বেও, হি পজেস্ট, তিনি পজেস্ট মানে অর্জন করেছিলেন, গ্রেট ইনেট, ইনেট মানে অন্তর্নিহিত বা হৃদয়ের, ইনেট উইজডম মানে জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারেসিটি, ট্রু জেনারেসিটি মানে হচ্ছে উদারতা, প্রকৃত উদারতা, অফ স্পিরিট আত্মার বা হৃদয়ের, তিনি উদারতা সমস্ত কিছু গ্রহণ করেছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসি আম্মা। আমার মা আসি আম্মার মধ্যে তিনি খুঁজে পান এক আদর্শ জীবন সঙ্গিনীকে, খুঁজে পান আদর্শ জীবন সঙ্গিনীকে। আইডিয়াল হেল্পমেট মানে আদর্শ জীবন সঙ্গিনী তিনি খুঁজে পান। আইডিয়াল হেল্পমেট কাকে? তার মা আসি আম্মাকে। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. I do not recall the exact number of people. প্রতিদিন ঠিক কতজন কে মা খাওয়াতেন তার সঠিক সংখ্যাটা আমার মনে না পড়লেও আমি এ ব্যাপারে নিশ্চিত। কি ব্যাপারে নিশ্চিত? কোয়াইট সার্টেন, আমি এ ব্যাপারে নিশ্চিত যে ফার মোর আউটসাইডার এট, এ ব্যাপারে নিশ্চিত যে আমাদের পরিবারের যা লোক ছিল বা বেশিরভাগ লোক সংখ্যা বা বেশি সংখ্যক বাইরের লোক আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করত, যে আমাদের পরিবারের যে মোট সংখ্যার সদস্য ছিল তার থেকে বেশি। অর্থাৎ আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা থেকে বেশি সংখ্যক বাইরের লোক আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করত। অর্থাৎ বাড়িতে যে সমস্ত লোক ছিল তার থেকে বেশি বাইরের লোক প্রত্যেক দিন খেত। বোঝা গেল? মাই ফ্রেন্ডস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পিতামাতা বা বাবা মা বা বহু মানুষের চোখে আমার বাবা মা ছিলেন একজন আদর্শ দম্পতি। আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি। মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশমর্যাদা ছিল বেশ উচ্চ। লাইনেজ মানে হচ্ছে বংশমর্যাদা, মোর ডিস্টিংগুইশড বেশ উচ্চ। ওয়ান অফ আর ফোর বিয়ারার্স, ওয়ান অফ আর ফোর বিয়ারার্স মানে হচ্ছে একজন আমার মায়ের পূর্বপুরুষকে ব্রিটিশরা কি করেছিল? হ্যাভ বিন বেস্টয়েড, হ্যাভ বিন বেস্টয়েড মানে দিয়েছিল। কি দিয়েছিল? দ্য টাইটেল অফ বাহাদুর, দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। তাহলে এখানে দেখো যে আমার মায়ের এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করেছিল, বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করা হয়েছিল। বোঝা গেল? তাহলে আসি আম্মা ইনার যে বংশ অর্থাৎ মায়ের বাড়ির যে বংশ বেশ উচ্চ এবং ব্রিটিশরা সেই একজন পূর্বপুরুষকে বাহাদুর এই উপাধিটা দিয়েছিল। নেক্সট স্ট্যাঞ্জা, I was one of many children. আমি ছিলাম অনেক সন্তানের একজন। A short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. একজন
লম্বা সুদর্শন মা বাবার তুলনায় বরং ছোটখাটো সাদামাটা চেহারার বালক। এ শর্ট বয়, আনডিস্টিংগুইশড, সাদামাটা, খুব একটা উল্লেখযোগ্য নয়, অথচ তার বাবা মা ছিল টল অ্যান্ড হ্যান্ডসাম। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম বা থাকতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স অন দ্য মাস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, বেশ এটা ছিল বেশ স্পষ্টই বেশ বড়সড় একটি পাকা বাড়ি। রামেশ্বরমের মক স্ট্রিটের চুনাপাথর ও ইট দিয়ে তৈরি ছিল। লাইমস্টোন মানে চুনাপাথর আর ব্রিক্স মানে হচ্ছে ইট। My austere father used to avoid all essential comforts and luxuries. Austere মানে হচ্ছে যে ভেরি সিম্পল, austere মানে সিম্পল। এটা তুমি আরো ভালোভাবে বোঝা যায় যে austere মানে প্লেন অ্যান্ড সিম্পল, মানে বাহুল্য বর্জিত, বাহুল্য বর্জিত। ফাদার কি করতেন? ইউজ টু অ্যাভয়েড, ত্যাগ করতেন। কি ত্যাগ করতেন? এসেনশিয়াল অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সব ধরনের অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা। অপ্রয়োজনীয় আরাম আর বিলাসিতা কি করতেন? ত্যাগ করতেন। বোঝা গেল? এরপরে দেখো, however, যাই হোক, all necessities were provided for in term of food, medicine or clothing, তবে আমার খাবার, ঔষধ, পোশাক ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় জিনিস তিনি দিতেন। ইনফ্যাক্ট বস্তুত আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেন্টালি অ্যান্ড ইমোশনালি। আসলে আমি বলতে পারি বিচারে এবং আবেগগতভাবে দিক থেকে আমার শৈশব ছিল নিশ্চিন্ত নিরাপদ। মেটেরিয়ালি মানে পার্থিবভাবে, বস্তুগতভাবে, আর ইমোশনালি আবেগগতভাবে বা মানসিকভাবে। বস্তুগতভাবে এবং মানসিকভাবে বা মেন্টাল সাপোর্ট যাকে বলে, তিনি ছোটবেলা থেকেই সেটা পেয়েছেন এবং পার্থিব যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো তিনি পেয়েছেন শৈশব থেকে। বোঝা গেল? এরপরে দেখো পরে, তাহলে এই জায়গাটা ভালো করে দেখে রাখবে যে তার বাড়িটা কীরকম ছিল, বাড়িটা কোথায় ছিল। আমি লেসন শেষ করার পরই আমি লাইনগুলো পয়েন্ট আউট করে দেবো যেগুলো পরীক্ষায় কোশ্চেনে আসে। ঠিক আছে, চলো দেখা যাক। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমি মায়ের সঙ্গে মেঝেতে বসে খেতাম কিচেনে। কিচেনে বলতে রান্নাঘরে। রান্নাঘরে মেঝেতে বসে সাধারণত কি করতেন? আব্দুল কালাম তার মায়ের সঙ্গে খেতেন। She would placed a banana leaves before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of surf, homemade pickle and a dollop of fresh coconut chutney. এবং তিনি কি করতেন? তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে তাতে ভাত দিতেন
সুগন্ধি সম্বর ঢেলে দিতেন আর ঘরে তৈরি এক ধরনের ঝাল আচার আর কিছুটা নারকেলের চাটনি, সার্ফ মানে ঝাল, আর কিছুটা নারকেলের চাটনি তিনি দিতেন। তাহলে ডক্টর কালামের শৈশবে খাবার কি ছিল, এই জায়গাটা ভালো করে দেখে রাখবে। তিনি মেঝেতে বসে খেতেন। আর কি কি খাবার দেওয়া হতো তাকে, কিসে খাবার দেওয়া হতো, কলা পাতায়। আর তার সঙ্গে কি থাকতো, ভাত থাকতো, অ্যারোমেটিক সম্বার থাকতো। আর অ্যারোমেটিক মানে সুগন্ধ, সুগন্ধ সম্বার, ভ্যারাইটি অফ সার্ভ, একটু ঝালযুক্ত, হোমমেড পিকল। ভ্যারাইটি অফ সার্ভ বলতে তোমার ঘরে তৈরি একটু ঝালযুক্ত আচার আর কোকোনাটের বা নারকেলের কিছুটা চাটনি। নেক্সট স্ট্যান্ডায় চলে এসো। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম তীর্থ যাত্রীদের কাছে এত সুপরিচিত, সেটি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ, অর্থাৎ পায়ে হেঁটে গেলে 10 মিনিট সময় লাগবে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের এলাকাটি মূলত মুসলিম অধ্যুষিত, তবে বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করত। অ্যামিকেবলি মানে হচ্ছে সম্প্রীতি বজায় রেখে, সম্প্রীতি বজায় রেখে কি করত, বসবাস করত। তাদের সঙ্গে, দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীর সঙ্গে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার। আমাদের এলাকায় খুবই একটি পুরানো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যার সময় প্রেয়ারে, প্রার্থনায় অর্থাৎ নামাজে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. এখানে দেখো, আরবি ভাষায় উচ্চারিত সেই প্রার্থনার অর্থ বিন্দু বিসর্গ আমি বুঝতে পারতাম না। ফ্যান্টাস্ট আইডিয়া, বিন্দু বিসর্গ মানে কোনো রকম আইডিয়াই ছিল না। দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, চ্যান্টেড মানে যে প্রেয়ারটা করা হয়, অর্থাৎ আরবিতে যে প্রেয়ার করা হয়, যে সূরাগুলো অর্থাৎ যে ভাষায় বা যে মন্ত্রগুলো পড়া হয়, সেইগুলোর মানে কালাম বলছেন আমি বিন্দু বিসর্গ কিচ্ছু বুঝতে পারতাম না। বাট কিন্তু তিনি একটা জিনিস বুঝতে পারতেন, আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ওই প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছাতো, ওই প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে যেত। When my father came out of the mosque after the prayer, people of different religion would be sitting outside waiting for him. প্রার্থনার পর আমার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, তখন বিভিন্ন ধর্মের অনেক মানুষ বাইরে বসে তার জন্য অপেক্ষা করতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। Many of them offered bowl of water to my father. তাদের অনেকে তার সামনে অর্থাৎ বাবার সামনে জলপূর্ণ বাটি ধরতেন, বাউল অফ ওয়াটার, জলপূর্ণ বাটি ধরতেন। Who would dip his fingertips in them and says a prayer. তিনি ওই জলে আঙ্গুলের ডগাটা ডুবিয়ে দিয়ে কিছু একটা প্রার্থনা করতেন, কিছু একটা প্রার্থনা করতেন। This water was then carried home for invalids. এই জল বা এই পবিত্র জল তারা কি করত, অক্ষম রোগীদের জন্য বাড়ি নিয়ে যেতেন। ইনভ্যালিডস মানে অক্ষম বা পঙ্গু, এই ধরনের কিছু রোগী।
I also remember people visiting our home to offer thanks after being cured. Being cured. আমার আরও মনে পড়ে বা আমার এও মনে পড়ে যে অনেক লোক সুস্থ হয়ে আমাদের বাড়িতে আসতেন বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। ফাদার অলওয়েজ স্মাইলড। বাবা সব ক্ষেত্রে মৃদু হেসে হাসতেন। অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। তিনি বলতেন দয়ালু আল্লাহকে ধন্যবাদ জানাতে। অর্থাৎ আমি তো পড়ে দিয়েছি আমার প্রেয়ার, সুস্থতার দেওয়ার একমাত্র ক্ষমতা তাঁরই, সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, তাকে ধন্যবাদ জানাও। নেক্সট স্টাঞ্জা চলে এসো। নেক্সট স্টাঞ্জায় দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। নামটা মনে রাখবে, পরীক্ষায় আসে। রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্টের নাম কি, অর্থাৎ প্রধান পুরোহিতের নাম কি? লক্ষ্মী লক্ষ্মণ শাস্ত্রী। ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। তিনি ছিলেন আমার বাবার খুবই কাছের একজন বন্ধু। অর্থাৎ রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন এপিজে আব্দুল কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু। দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সময় কিন্তু ছিল। একে অপরের প্রতি যে ভালোবাসা, বিভিন্ন ধর্মের প্রতি যে একটা আগ্রহ, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেই সম্প্রীতিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire discussing spiritual matters. খুব ছোটবেলায় উজ্জ্বল স্মৃতিগুলোর মধ্যে একটি হলো, ভিভিড মানে হচ্ছে উজ্জ্বল বা স্পষ্ট, যে স্মৃতিটা স্পষ্টভাবে রয়েছে, উজ্জ্বল স্মৃতির মধ্যে একটা, সেটা কি? এই দুটো মানুষের সম্বন্ধে তারা কি, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা দুজনেই প্রথাগত পোশাক পরিহিত অবস্থায় থাকতেন। অর্থাৎ ইসলামিক যে পোশাক, তার বাবা ইসলামিক পোশাক পরতেন, পুরোহিতের যা পোশাক তারা সেই পোশাকই পরতেন, এবং কি করতেন? ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, এবং আধ্যাত্মিক বিষয়ে তারা আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড enough to ask questions, I asked my father about the relevance of prayer. লাইনটা দাগ দাও, এখানে দাগ দিয়ে নাও। I asked my father about the relevance of prayer. তারপর বাবা কি উত্তর দিতেন সেটাও এই জায়গাটা টোটালটাই তোমরা একটু দাগ দিয়ে নেবে, ঠিক আছে? এই যে পোর্শনটা রয়েছে এই জায়গা টোটালটাই দাগ দিয়ে নাও, আমি মানেটা বলতে থাকছি, তোমরা দেখো। When I was old enough to ask question, যখন প্রশ্ন করার মতো বড় হলাম বা প্রশ্ন করার মতো ক্ষমতা অর্জন হলো বা বড় হলাম, I asked my father, আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বা জানতে চাইলাম, বাবার কাছে জানতে চাইলাম, সেটা কি হিসাবে জানতে চাইলাম? অ্যাবাউট রিলেভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার গুরুত্ব, যে আমরা কেন প্রার্থনা করব, প্রার্থনার গুরুত্বটা কি, এইটা তিনি জানতে চাইলেন। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, বাবা বললেন প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই। ভালো করে দেখে নাও বাবা কি উত্তরটা দিয়েছিলেন, প্রার্থনার মধ্যে এমন কোনো রহস্য নাই। রাদার প্রেয়ার্স মেড possible a communion of the spirit between peoples. ভালো করে দেখো, rather prayers made possible a communion of the spirit between peoples, বরং এটি মানুষের সঙ্গে মানুষের আত্মিক মেলবন্ধনের উপায়, মানুষের সঙ্গে মানুষের আত্মিক মেলবন্ধনের উপায়, একটা মানুষের সঙ্গে একটা মানুষের যে আত্মিক সম্পর্ক তৈরি হবে এই প্রার্থনার মধ্যে দিয়ে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos which knows
no division of wealth, age, caste or creed. খুব সুন্দর লাইন দেখো, when you pray, তিনি বললেন প্রেয়ার করার সময় তুমি তোমার দেহজ অস্তিত্বের সীমা অতিক্রম করে, দেহজ অস্তিত্বের সীমা অতিক্রম করে ইউ ট্রান্সেন্ড ইউর, তোমার যে দেহ, তোমার দেহ এখানে রয়েছে পড়ে, কিন্তু তোমার আত্মাটা চলে যাবে তোমার গড বা আল্লাহর কাছে। ট্রান্সেন্ড ইউর। আর কি হবে? অ্যান্ড কি হবে? বিকাম এ পার্ট অফ কসমস, বিকাম এ পার্ট অফ কসমস, আর বিশ্ব জগতের সঙ্গে একাত্ম হয়ে যাও, বিশ্ব জগতের সঙ্গে একাত্ম হয়ে যাও। যখন তুমি প্রেয়ার করবে, তোমার প্রেয়ারটা এরকম হোক যে তুমি প্রেয়ার করছো আর দুনিয়াভি তোমার বিভিন্ন সম্পদ অর্জনের কথা মাথায় আসছে, এরকম না। তুমি পৃথিবীর সমস্ত সম্পদ, লোভ, লালসা, মানুষের মধ্যে ভেদাভেদ, ধর্মের যে ভেদাভেদ, এই সব ভুলে গিয়ে তুমি তোমার আরাধ্য যে আল্লাহ বলো, ভগবান বলো বা গড বলো, তার সঙ্গে তুমি একাত্ম হয়ে যাও। বিকজ ইউ আর এ পার্ট অফ হিম, তুমি তারই একটা অংশ। দেখবে নোবেল লেকচারে মাদার টেরেসা এক জায়গায় বলেছেন, এভরি হিউম্যান বিংস ইজ ক্রিয়েটেড ইন দ্য পালম অফ দ্য হ্যান্ড অফ গড। প্রত্যেকটা মানুষ ভগবানের হাতে তৈরি, অর্থাৎ তুমি তার একটা পার্ট, অর্থাৎ তুমি তার সঙ্গে একাত্ম হয়ে যাও। যখনই তুমি একাত্ম হতে পারবে, তখনই কি জানতে পারবে? সেই জায়গায় থাকবে না হুইচ নোজ, সেই জায়গায় থাকবে না, কি থাকবে না? একাত্ম হয়ে যাও যেখানে কি থাকবে না? নো ডিভিশন অফ ওয়েলথ, যেখানে ধন সম্পদে বা ধন দৌলতের কোনো ভেদাভেদ থাকবে না। আর কি থাকবে না? এজ, বয়সের কোনো ভেদাভেদ থাকবে না। কি থাকবে না? কাস্ট, জাতের কোনো ভেদাভেদ থাকবে না। আর ক্রিড, আর কি থাকবে না? ক্রিড মানে ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না। তাহলে এই স্ট্যাঞ্জাটা বোঝা গেল, খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাঞ্জা। নেক্সট স্ট্যাঞ্জায় চলে এসো। নেক্সট স্ট্যাঞ্জায় দেখো কি রয়েছে। নেক্সট স্ট্যাঞ্জায় পেয়ে যাবে My father could convey complex spiritual concept in very simple down to earth Tamil. পরের স্ট্যাঞ্জাটা দেখো, আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়ও খুব সহজ সরল বোধগম্য তামিল ভাষায় বোঝাতে পারতেন। আমার বাবা মানে আধ্যাত্মিক বিষয়গুলো বা জটিল আধ্যাত্মিক, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, জটিল আধ্যাত্মিক বিষয়গুলো খুবই সহজ সরলভাবে তামিল ভাষায় বোঝাতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of manifest divine being. এই লাইনটা দাগ দাও, এই যে ইনভাইটেড কমা আছে এই জায়গা থেকে একদম ডিভাইন বিইং পর্যন্ত দাগ দিয়ে নাও। এই লাইন কটা দাগ দিয়ে নাও। আমি বলছি, দেখো মানেটা বলছি, দেখতে থাকো। হি ওয়ান্স টোল্ড মি, একবার তিনি আমায় বলেছিলেন, ইন হিজ ওন টাইম, প্রতিটি মানুষের জীবনকালে, ইন হিজ ওন প্লেস, তার নিজস্ব স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে সত্যিকারের যা, অর্থাৎ প্রকৃত মানুষ যা,
অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং ভালো, এবং সে যে জায়গায় পৌঁছাক না কেন, ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, সে যে জায়গায় পৌঁছেছে, মানুষের জীবনে চলার পথে হয়তো উন্নতি, বা আমি দেখো এটা বলে দিচ্ছি, সে যে জায়গায় পৌঁছেছে সেটা গুড অর ব্যাড, সেটা ভালো অথবা মন্দ, বা যে কোনো একটা অবস্থায় পৌঁছেছে। একটা মানুষ যে তার নিজস্ব সময়ে সে জীবনে সফলতা পেয়েছে বা পায়নি, বা ব্যর্থ হয়েছে, যে কোনো একটা পরিস্থিতিতে পৌঁছেছে, পৌঁছাক না কেন, সেটা ভালো পরিস্থিতি হোক বা খারাপ পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিতেও এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষ এভরি হিউম্যান বিইং স্পেসিফিক এলিমেন্ট, একটা বিশিষ্ট অংশ বিশেষ। স্পেসিফিক এলিমেন্টস মানে বিশিষ্ট অংশ বিশেষ। কার অংশ? উইদিন দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিং, মানে ওই সে হলো ওই সমগ্র ঐশ্বরিক সত্তার, অর্থাৎ ডিভাইন বিং। এখানে বিং এ দেখো বিটা বড় হাতে, অর্থাৎ ভগবানের বা গডের বা আল্লাহর, যেটা বলবে তুমি, সে আল্লাহর কি বা ভগবানের বা ঐশ্বরিক সত্তার একটা অংশ বিশেষ। আমি কথাটা আগেই বললাম যে ভগবান নিজের হাতে করে সমস্ত প্রত্যেকটা মানুষকে তিনি তৈরি করেছেন তার মতো করে, অর্থাৎ প্রত্যেকটা মানুষই ভগবানের এক একটা অংশ। সে মানুষটা পৃথিবীর বুকে আরামে থাকুক বা কষ্টে থাকুক, তবুও তো সে ভগবানেরই অংশ। এটাই তিনি বলতে যাচ্ছেন। সে তার গুড অথবা ব্যাড, সে যে জায়গাতেই পৌঁছাক না কেন, সে হচ্ছে ওই ডিভাইনের বিইংয়েরই একটা বিশেষ স্পেসিফিক এলিমেন্ট, মানে বিশেষ অংশ, বা বিশিষ্ট অংশ বিশেষ তুমি বলতে পারো। সো তারপর তিনি বলছেন, সুতরাং হোয়াই বি অ্যাফ্রেড টু ডিফিকাল্টিজ, তাহলে আমরা কেন ডিফিকাল্টিসকে ভয় পাবো? সাফারিং অ্যান্ড প্রবলেমস, তাই প্রতিকূলতা, যন্ত্রণা ও সামান্য আগমনে ভীত কেন হব? বা সামান্য প্রতিকূলতা এসছে, কষ্ট হচ্ছে, তাহলে আমরা কেন ভয় পাবো সেই কষ্টটাকে? কারণ আমার সাপোর্টের মধ্যে কে রয়েছেন? সাপোর্ট, আমাকে যদি এটা সবসময় ভাবি যে আমার সাপোর্টে আমার মানে ভগবান বা আল্লাহ রয়েছেন, তাহলে আমি কেন ভয় পাবো কোনো আমার সাফারিংস, আমার ভোগান্তিকে, আমার প্রবলেমসকে, আমার সমস্যার যখন আসবে তখন আমি ভয় কেন পাবো? আমার সমস্যা চলে এসছে, আমি ভয়ে দুমড়ে মুচড়ে গেলাম না, আমাকে তো একজন গাইড করছেন, সেটা আমার মাথায় রাখতে হবে। হোয়েন ট্রাভেল কামস, যখন সমস্যা বা আসে বা দুঃখ কষ্ট এলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, যখন দুঃখ কষ্ট এলো তোমার এই যন্ত্রণার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। যে যন্ত্রণা এসছে সেটা কেন এসছে, কি জন্য এসছে, এই যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতাটাকে বোঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। আর কি করো? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে দুঃসময় সবসময় আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। সবসময় কি করে? আত্মসমীক্ষার একটা সুযোগ করে দেয়। এই লাইনটা দাগ দাও, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষা। এক্সামিনেশনস অফ ওয়ানস ওন থট, ফিলিংস অ্যান্ড রিজনস, আত্মসমীক্ষা। এই জায়গায় এখানে এপিজে আব্দুল কালাম তার বাবার সহজ সরল ভাষায় জটিল ধর্মীয় বিষয়বস্তু বুঝিয়ে বলার দক্ষতার স্মৃতিচারণ করতে গিয়ে এই জিনিসটা স্মরণ করলেন। যে কি স্মরণ করলেন? এটা তিনি বলছেন তার বাবা একজন ব্যক্তিকে আল্লাহ প্রকাশ করে বলে মনে করতেন। তাই মানুষের কোনো রকম সমস্যাতে ভীত না হওয়া উচিত। প্রতিকূলতা মানুষকে সহনশীলতার পরীক্ষার দিকে ঠেলে দেয়। দুঃসময়ের আগমনে মানুষের উচিত কাজ হবে পরিস্থিতির পরিবর্তনের জন্য লড়াই করা।
প্রতিকূল পরিস্থিতি মানুষকে তার নিজের চিন্তা, অনুভূতি ও যুক্তিকে যাচাই করতে বাধ্য করে। এই দিক থেকে দেখলে দুঃসময় মানুষের আত্মসমীক্ষার সুযোগ বাড়িয়ে তোলে। অর্থাৎ যখন প্রতিকূলতা আসবে তখন মানুষ কি করবে, তার যে সমীক্ষা, সেই সমীক্ষার একটা সুযোগ পেয়ে যায়। আশা করছি এই পর্যন্ত বুঝতে পারলে। নেক্সট স্ট্যাঞ্জায় চলে এসো। নেক্সট স্ট্যাঞ্জা দেখো, Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি বাবার কাছে জানতে চাইলাম, আপনার কাছে যারা সাহায্য ও পরামর্শের জন্য আসে তাদেরকে আপনি এই সব কথা বলেন না কেন? এইসব কথা, যে কথাগুলো আপনি আমাকে বললেন আজকে, তাদেরকে এইসব কথা বলেন না কেন? He puts his hand on my shoulder and looked straight into my eyes. তিনি আমার কাঁধের উপর হাত রাখলেন, তারপর আমার চোখের দিকে সোজা তাকালেন। For quite some times he said nothing, as if he was judging my capacity to comprehend his words. বেশ কিছুক্ষণ কিছুই বললেন না। বেশ কিছুক্ষণ কিছু বললেন না। তারপর কি করলেন? যেন তার কথা বুঝতে পারার মতো ক্ষমতা আমার আছে কিনা তা বিচার করছিলেন। যে তিনি যে কথা বলতে, বাবা যে কথাগুলো আমাকে বলবে, বাবা ভাবছেন যে আমি সেই কথাগুলো বুঝতে পারবো কিনা, ওই জন্য একটু চুপ করে থাকলেন। দেন হি আনসার্ড ইন লো ডিপ ভয়েস। তারপর তিনি নিচু স্বরে গভীর প্রত্যয়ের সঙ্গে তিনি উত্তর দিলেন। কি উত্তর দিলেন? পরে আসছি উত্তরটা। হিজ আনসার্ড filled me with a strange energy and enthusiasm. লাইনটা দাগ দাও, এই লাইনটা দাগ দাও। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে এক অদ্ভুত প্রাণশক্তি ও উত্তেজনায় ভরিয়ে দিল। অদ্ভুত প্রাণশক্তি, উত্তেজনায় ভরিয়ে দিল। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. এরপর তার উত্তরটা আসছে, দেখো উত্তরটা কি, উত্তরটা ভালো করে জেনে রাখবেন। Whenever human beings find themselves alone, যখন মানুষ দেখে যে সে নিঃসঙ্গ, as a natural reaction, স্বাভাবিকভাবেই সে কি করে? they start looking for company. স্বাভাবিকভাবেই সে সঙ্গী খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, যখন কোনো সমস্যায় পড়ে, they look for someone to help them. এমন সময় একজনকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারে। Whenever they are in trouble, they look for someone to help them. Whenever they reach in impasse, যখনই সে পথ খুঁজে পায় না, পথ হারিয়ে ফেলেছে, আমি কি করব, পথ খুঁজে পায় না বলতে এখানে অ্যাকচুয়ালি রাস্তা খুঁজে নয়, হয়তো কোনো উপায়, এখানে পথ বলতে কোনো উপায় খুঁজে পায় না, আমার একটা সমস্যা হয়েছে, আমি সেই সমস্যাটা কীভাবে সমাধান করব, এই সমাধানের রাস্তাটা যখন খুঁজে পায় না, ইম্পাস, যখন কোনো উপায় পায় না, তখন সে কি করে? দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। সে একজনকে সন্ধান করে যে পথ দেখাতে পারে, যে ওয়ে আউট করে দেবে, পথ দেখিয়ে দেবে। Every recurrent anguish, longing and desire find its own special helper. প্রত্যেকটা, every recurrent anguish, recurrent মানে বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা একই যন্ত্রণা, anguish বা বারংবার ফিরে ফিরে আসা প্রতিটা যন্ত্রণা। লঙ্গিং, আকাঙ্ক্ষা, লঙ্গিং আকাঙ্ক্ষা, এন্ড ডিজায়ার, ডিজায়ার মানে এখানে কি বলবে, মানে এটাও আকাঙ্ক্ষা, লঙ্গিং এটা হচ্ছে তৃষ্ণার আকাঙ্ক্ষা তুমি বলতে পারো, লঙ্গিং চাওয়া, ডিজায়ার তৃষ্ণা,
হ্যাঁ, তৃষ্ণা, আকাঙ্ক্ষা, এই সমস্ত জিনিসগুলো যেমন কি করে, ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, এবং খুঁজে পায় উপযুক্ত বিশেষ সাহায্যকারী। তাহলে এটা কি হলো, বারংবার ফিরে ফিরে আসা প্রতিটা যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা খুঁজে পায় উপযুক্ত বিশেষ সাহায্যকারী, খুঁজে পায় উপযুক্ত, ফাইন্ডস ইটস, খুঁজে পায় ইটস ওন বিশেষ স্পেশাল হেল্পার ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস। I am but a go-between their effort to appropriate demonic force with prayers and offerings. তারপরে কি বলছেন এখন, যারা দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার কাজের মাধ্যমে ভূমিকা পালন করি। যে প্রেয়ারের মাধ্যমে শুধু ভূমিকাটা পালন করি। তাহলে যে সমস্ত অশুভ শক্তি, ডোমিনিক ফোর্স মানে হচ্ছে অশুভ শক্তি, প্রোপ্রিয়েট মানে শান্ত করা, প্রোপ্রিয়েট মানে শান্ত করা, আর গো বিটুইন মানে হচ্ছে যোগসূত্র, মধ্যস্থতাকারী বা সংযোগ বিধানকারী, সংযোগ বিধানকারী হিসাবে আমি কাজ করি। কি করি, গো বিটুইন মানে সংযোগ বিধানকারী, আর তুষ্ট করা ডোমিনিক ফোর্স মানে অশুভ শক্তি, অশুভ শক্তিকে কি করবে, যে মধ্যস্থতা করার জন্য কি বলতে থাকি তাদেরকে, প্রেয়ার অ্যান্ড অফারিংস, তাদেরকে এই কাজটা করতে বলি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিন্তু আমি যেটা বলছি যে যে অদৃষ্ট সম্পর্কে ইট ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, বা যারা দুঃখ দুর্দশা হয়ে আমার কাছে আসে, আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার কাজের মাধ্যমে ভূমিকা পালন করি, এটা একবারই সঠিক পথ নয়। অর্থাৎ কালামের বাবা বলছেন আমি যেটা বলি হ্যাঁ প্রেয়ার করো, এটা করো, কিন্তু এটা একবারই সঠিক পথ নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এই পন্থা অনুসরণ করা উচিত নয়, এই পন্থা অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy to fulfillment within ourselves. অদৃষ্ট সম্পর্কে ভীতপ্রদ ধারণা পোষণ করা আর নিজের ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। ভালো করে দেখো, একটু সময় লেগে যাচ্ছে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন, দুটোর মধ্যে পার্থক্য কি, এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ফিয়ার রিডেন ভিশন মানে অফ ডেস্টিনি, অদৃষ্ট সম্পর্কে ভীত ধারণা, অদৃষ্ট সম্পর্কে ভীত ধারণা, আর একটা কি, and the vision, আর একটা ধারণা, সেটা কি, enables us to seek enemy with fulfillment within ourselves, নিজের ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে, নিজের ভিতরে বসবাসকারী যে আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। আমার ভিতরে একটা ভাগ্যের উপর একটা জিনিস, যেটা আমার ভাগ্যে আছে, এটা ঘটে গেছে, এটা ভাগ্যে হয়েছে, হয়ে গেছে, এটা ভাগ্যে ছিল, বা অদৃষ্ট সম্পর্কে একটা ধারণা, যেটা আমার ডেস্টিনিতে ছিল, ডেস্টিনি বলতে ভাগ্য আর কি, আমার ডেস্টিনিতে ছিল, এটা ঘটে গেছে, এটা হতে পারে। আর একটা জিনিস, আমার ভিতরে আমি একটা কোনো কিছু কাজ করতে যাচ্ছি, কিন্তু কাজটা করতে গিয়ে আমার মনই সেই কাজটাকে বাধা দিচ্ছে। তাহলে যে বাধা দিচ্ছে, আমি কোনো ভালো কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি, আর মন বারবার বলছে তুই এটা পারবি তো, তুই এটা পারবি তো, দেখ এটা মনে হয় হবে না, এটা হয়তো ব্যর্থতা হবে, ফেলিয়ার আসবে, সাকসেস তুই পাবি না। তাহলে এই যে বাধা দেওয়ার যে বাধা দিচ্ছে, সে অবশ্যই শত্রুর মতো কাজ করছে। তাহলে আমার ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে, আর অর্থাৎ আমার মানসিক দিকটা আর আমার কপালের দিকটার মধ্যে, কপালে যেটা সেটা ঘটেছে আর মানসিকভাবে যেটা একটা আছে,
বা মানসিক দিক থেকে আমি যেটা পিছিয়ে পড়ছি, এই দুটোর মধ্যে আমাকে পার্থক্য বুঝতে পারবে। আশা করছি তোমরা এই জায়গাটা একটু বুঝতে পেরেছো। একটু টাফ এই ধারণাটা। নেক্সট স্ট্যান্জায় চলে এসো। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে পড়ে বাবা ভোর হওয়ার আগেই 4টের সময় নামাজ পড়ে দিন শুরু করতেন। বাবা 4টের সময় কি করতেন, বা ভোর হওয়ার আগেই 4টের সময় নামাজ পড়ে তার দিনটা শুরু করতেন। আফটার নামাজের পরে হি ইউজ টু ওয়াক down to small coconut grove we went about 4 miles from our home. নামাজের পর তিনি হেঁটে বাড়ি থেকে মাইল 4 দূরে আমাদের ছোট নারকেলের বাগানে যেতেন। He would return with about a dozen coconut tied together thrown over his shoulder, and only then would he have his breakfast. এবং ফিরতেন ডজন খানেক নারকেল একসঙ্গে কাঁধে ঝুলিয়ে নিয়ে, এবং তারপর তিনি তার জল খাবার খেতেন, ব্রেকফাস্ট খেতেন। This reminded his routine even when he was in his late 60s. This remained his routine even when he was in his late 60s. বয়স যখন 60-এর ঘরে বা প্রায় 60-এর দিকে, 60-এর শেষের দিকে, তখনও তিনি তার এই রোজকার রুটিন মেনে চলতেন। তার এই রুটিন ছিল। I have throughout my life, সারা জীবন ধরে আমি আমার জীবনে tried to emulate my father in my own world of science and technology. সারা জীবন ধরে আমি আমার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place. I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. বাবা যে মৌলিক সত্যকে আমার সামনে মেলে ধরেছিলেন তা উপলব্ধি করার চেষ্টা করেছি। ফান্ডামেন্টাল ট্রুথ, মৌলিক সত্য, সেই সত্যটা বাবা তার সামনে যে তুলে ধরেছিল সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। অ্যান্ড ফিল, এবং আমি অনুভব করেছি। কনভিন্স দ্যাট, আমি নিশ্চিতভাবে অনুভব করেছি যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, সেখানে একটা ঐশ্বরিক শক্তি বিরাজমান বা ঐশ্বরিক শক্তি রয়েছে, যে শক্তিটা যেটা ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিয়ার অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং যা একজন ব্যক্তিকে ভ্রান্তি থেকে, দুর্দশা থেকে, বেদনা থেকে এবং ব্যর্থ থেকে তুলে নিয়ে যেতে পারে তার প্রকৃত স্থানে, ওয়ানস ট্রু প্লেস, তার প্রকৃত স্থানে তাকে তুলে নিয়ে যেতে পারে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness, and peace of mind. And once an individual severs, এবং ইন্ডিভিজুয়াল যদি
কে মানসিক এবং জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, নিজেকে মুক্ত করতে পারে। এখানে সিভার্স মানে হচ্ছে মুক্ত করা, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। তার মানসিক এবং দৈহিক বা মানসিক এবং জাগতিক বন্ধন থেকে নিজেকে যদি কেউ একবার মুক্ত করতে পারে, তাহলে কি হবে? বন্ধন থেকে বন্ধন যদি নিজেকে মুক্ত করতে পারে, পৃথিবীর বিভিন্ন লোভ, লালসা, হিংসা, দেশ, এই সমস্ত থেকে যদি একবার মুক্ত করে নিতে পারে, তাহলে সে কোন জায়গায় পৌঁছাবে? হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস, পিস অফ মাইন্ড। তাহলে সে পৌঁছে যেতে পারে মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে। তাহলে একটা মানুষ যদি জাগতিক যে মোহ, লোভ, লালসা, এই সমস্ত থেকে যদি নিজেকে মুক্ত করে নিতে পারে, সেভার্স মানে ছিন্ন করা, মুক্ত করে নেওয়া, তাহলে কি সে কোন রাস্তায় চলবে? সে পৌঁছে যেতে পারে, মানে সে ওই রাস্তায় থাকবে, অর্থাৎ যে রাস্তায় রয়েছে কি ফ্রিডম রয়েছে, যেখানে মুক্তি রয়েছে, সুখ রয়েছে, আর সব থেকে বড় জিনিস যেটা মনের শান্তি। এই জিনিসগুলো যেখানে রয়েছে, এই জিনিসগুলো সে পেতে পারে যদি একবার কি মানসিক এবং জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং এটা খুবই একটা মানে সুন্দর একটা টপিক, স্ট্রং রুট, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি থেকে নেওয়া, দ্য উইংস অফ ফায়ার, এবং তার জীবনের উত্থান পতনের কথা, তার বাবার যে মূল্যবান কথা, তার ফ্যামিলির সঙ্গে একাত্ম হওয়া, এই সমস্ত ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই জিনিসটা আমরা বুঝতে পারলাম গোটা লেসনটা পড়ার পর, যে একটা নীতি কথা আমরা পাই যে মরাল পারফেকশন, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইজ এসেন্সিয়াল ইন হিউম্যান লাইফ। তাহলে এর আমরা জিস্ট যদি খুঁজতে পাই, নির্যাস যদি এখান থেকে বের করে নিই, তাহলে একটা মানুষের জীবনে কি দরকার? কি দরকার? মরাল পারফেকশন দরকার, স্পিরিচুয়াল আর ডেভেলপমেন্ট দরকার। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই দুটো প্রয়োজন। তাহলে মরাল পারফেকশন, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইজ এসেন্সিয়াল ইন হিউম্যান লাইফ। এটাই এর মূল কথা। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই এটাকে কি করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমার পরবর্তী আপডেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা কি করবে, সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে। তাহলে আমার আপডেটেড ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।